আমার বিশ্বভারতীর বান্ধবী ডালি। আমার পিসির বাড়ি শান্তিপুর, আর আমার পিসির বাড়ির খুব কাছেই ওর বাড়ি, তাই বহু দিন পর ওর সাথে আবার দেখা করতে চলে এলাম। আর চলে এসেছি ওদের বাড়িতে। রাস্তার পাশেই ওদের বাড়ি, আর ওদের বাড়ির উঠোনে আছে দুটো বিশাল বড় বড় ধানের পাড়ন। তোমরা দেখতেই পাচ্ছ সামনে অনেক ধান নাড়া আছে। আমি ঠিক তার পাশ দিয়ে আস্তে আস্তে চলে গেলাম ওদের ঘরের গেটের দিকে। ঘরের গেটের দিকে এসে ওকে ডাকতেই ও ভেতর থেকে উত্তর দিল এবং গেটটা খুলে আমি ভেতরে গেলাম। ওর সাথে দেখা হয়ে আমার তো খুবই ভালো লাগছে। ও ভেতরে কিছু একটা কাজ করছিল, ও তো বাথরুমের ভেতর থেকেই খুব হাসতে লাগলো, আর আমি তাড়াতাড়ি করে ওর সাথে বাথরুমে দেখা করতে চলে গেলাম। বুঝতেই পারছো অনেক দিন পরে দেখা, তাই আর তর সইল না। যেতে না যেতেই ও আমার পছন্দের দুটো ঠেকুয়া আমাকে খেতে দিল। তারপর আমরা দুই বান্ধবী সাজুগুজু করে বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে। ও আমাকে নিয়ে আসলো নৃসিংহপুর ফেরিঘাট পেরিয়ে কালনা ফেরিঘাটে। আমরা এখন যাচ্ছি বর্ধমানের বিখ্যাত 108টা শিব মন্দির এবং কালনা রাজবাড়িতে। গঙ্গার সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা গঙ্গা পার করে নৃসিংহপুর থেকে আমরা কালনায় চলে আসলাম। দুই বান্ধবী গল্প করতে করতে কখন যে গঙ্গা পেরিয়ে গেলাম বুঝতে পারলাম না। চলে এসেছি কালনা ফেরিঘাটে। এখন আমরা লঞ্চ থেকে নেমে ওপরে রাস্তার দিকে উঠে যাচ্ছি। আমি সামনে একাই হাঁটছি, পিছনে আমার বান্ধবী আসছে সাইকেল নিয়ে। এই যে আমার বান্ধবী সাইকেল নিয়ে চলে এলো, আমরা উপরে রাস্তার দিকে চলে আসলাম। তারপর ও আমাকে সাইকেল চালিয়ে এগোতে লাগলো। কালনা শ্মশান পেরিয়ে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, কারণ আমাদের ডেস্টিনেশন এখনও অনেকটা যেতে হতো। তোমরা অনেকেই ভাবতে পারো যে আমরা কেন টোটো করলাম না, বা কেন আমরা অটো করে যাচ্ছি না, আমরা সাইকেলে কেন আমার বান্ধবী আমাকে কষ্ট করে নিয়ে যাচ্ছে। বাট বিশ্বাস করো, আমরা যতদিন শান্তিনিকেতনে ছিলাম আমাদের সাইকেল চালিয়ে ঘোরার মুহূর্ত এত ভালো আছে যে আমরা সেটাকে মিস করতে চাই না। আর দেখো, গল্প করতে করতে আমরা দুজন চলে আসলাম 108টা শিব মন্দিরে। এখানে চলে এসে আমাদের সাইকেলটাকে আমরা পার্ক করিয়ে ঘুরতে চলে গেলাম। আমার বান্ধবী বলল যে সবার প্রথমে আমরা রাজবাড়িটা ঘুরে দেখব। রাজবাড়ির 14 ফুট ফটকের লোহার গেট পেরিয়ে আমরা ভেতরের দিকে আসতে শুরু করলাম। আর ভেতরটা ছিল ভীষণ সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। চারিদিকে ছিল অসংখ্য টেরাকোটার কাজের বিভিন্ন মন্দির। সবার প্রথমেই তোমরা দেখতে পাবে প্রতাপেশ্বর শিব মন্দির। মহারাজা প্রতাপচন্দ্রের স্ত্রী তার স্বামীর স্মৃতির উদ্দেশ্যে এই মন্দিরটি বানান, এবং মন্দিরের গায়ে বিভিন্ন দেবদেবী, পৌরাণিক কাহিনী এবং ঊনবিংশ শতকের বিভিন্ন জীবনযাত্রার চিত্র এই মন্দিরের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে। অসম্ভব সুন্দর টেরাকোটা কাজের, যা এখন পরিচর্যার অভাবে অনেকটা ভগ্নপ্রায় অবস্থাতে এসে দাঁড়িয়েছে। আর এই হচ্ছে প্রতাপেশ্বর মহাদেব। আমরা এখানে কিছু ছবি তুলে নিলাম এবং তারপর আমরা সামনের দিকে এগোতে শুরু করলাম। তারপর সামনেই দেখতে পেলাম রাজবাড়ির বিখ্যাত আকর্ষণ রাসমঞ্চ। এখানে আগেকার দিনে রাস উৎসব পালন হতো এবং এই রাসমঞ্চটিকে আলোকসজ্জায় সজ্জিত করা হতো, এবং এই রাসমঞ্চের ওপরে কিন্তু কোনো ছাদ নেই, পুরোটাই উন্মুক্ত রাসমঞ্চ। আমরা গিয়েছিলাম একদম ভর দুপুরবেলা, প্রচণ্ড রোদ্দুর ছিল, কিন্তু দেখো রৌদ্রের মধ্যেও ভেতরটা কত চকচক করছে, কত সুন্দর লাগছে। আমার তো খুবই সুন্দর লেগেছে। আশা করি পরে কখনো শান্তিপুর আসলে আমি আবার এই জায়গাটায় আসব। তারপর আমরা সামনের দিকে এগিয়ে চললাম লালজি মন্দিরের দিকে। এই দুটো ফটকের মাঝখান দিয়ে আমরা প্রবেশ করব লালজি মন্দিরের ভেতরে। 1739 খ্রিস্টাব্দে নির্মিত 25 চূড়া বিশিষ্ট এই লালজি মন্দির সমশ্রেণীভুক্ত সমস্ত মন্দির থেকে কিন্তু প্রাচীনতম মন্দির। মন্দিরের সম্মুখভাগে রয়েছে টেরাকোটার কাজ করা অনেকগুলি থাম বিশিষ্ট একটি নাট মন্দির। বর্ধমানের রাজা কীর্তিচাঁদের মা ব্রজকিশোরী দেবী তার বৃন্দাবন যাত্রার মানত পূরণের জন্য এই মন্দিরটি নির্মাণ করেন। লালজি মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে পাথরের টিলার মতো দেখতে গিরি গোবর্ধন মন্দির। 1759 সালে এই মন্দিরটি তৈরি করা হয়েছে এবং এই মন্দিরটি নির্মাণের জন্য ব্যবহার করা হয়েছে স্লেট পাথর। এবং এই সমস্ত মন্দিরের গায়ে অসংখ্য দেবদেবী, পৌরাণিক কাহিনী এবং তখনকার দিনের জীবনযাত্রার বিভিন্ন প্রদর্শন এখানে পোড়ামাটির কাজের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আমরা মন্দিরটি সুন্দরভাবে ঘুরে দেখলাম এবং এখানে কিছু ছবি তুলে নিলাম। তারপর আমরা বেরিয়ে গেলাম অন্যান্য মন্দিরগুলো দেখার জন্য। এটিও আরেকটি শিব মন্দির এবং এর আশেপাশেই ছিল আরও ছোট ছোট 5টি শিব মন্দির।
সেগুলো দেখে আমরা এগিয়ে গেলাম বিজয় বৈদ্যনাথ মন্দিরের দিকে। এটি একটি ৮ চালা বিশিষ্ট মন্দির এবং যার গায়েও ছিল অসংখ্য টেরাকোটার কাজ করা। এই মন্দিরটির সামনেই আমরা দেখতে পাবো 25 চূড়া বিশিষ্ট 64 ফুট উঁচু কৃষ্ণচন্দ্র মন্দির এবং এই মন্দিরটি ছিল ত্রিখিলান বিশিষ্ট এবং সামনে ছিল একটা বড় বারান্দা। মহারাজা তিলক চাঁদের মা লক্ষ্মী কুমারী দেবী এই মন্দিরটি নির্মাণ করেন। অসম্ভব সুন্দর টেরাকোটার কাজ দিয়ে মন্দিরটি ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানকার রাধাকৃষ্ণকে মাখন এবং মিছরি সহযোগে পুজো করা হয়। আমাদের রাজবাড়ি ভ্রমণ প্রায় শেষের পথে। রাজবাড়ি থেকে আমরা বেরিয়ে এবার আমরা যাচ্ছি কালনা 108টা শিব মন্দিরের উদ্দেশ্যে। 1809 সালে বর্ধমানের রাজা তেজচন্দ্র এই মন্দিরটি নির্মাণ করেন। এটি নবকৈলাস মন্দির নামেও পরিচিত। দুটি বৃত্তাকার শৈলীতে 8 চালা বিশিষ্ট এই মন্দির তৈরি করা হয়েছে। বাইরের বৃত্তে আছে 74টি শিব মন্দির এবং ভেতরের বৃত্তে আছে 34টি শিব মন্দির। বাইরের বৃত্তেতে আছে একটি সাদা এবং একটি কালো শিবকে পরপর মন্দিরে স্থাপন করা হয়েছে। আর ভেতরের মন্দিরে কিন্তু আছে 34টাই শ্বেত শিবলিঙ্গ। আর মন্দিরটা ছিল অসম্ভব সুন্দর, চারিদিকে গাছপালা দিয়ে সাজানো। আমাদের ঘোরা প্রায় শেষের পথে, এইবার আমাদের বাড়ি ফিরতে হবে। তারপর আমরা কালনা ফেরিঘাট থেকে লঞ্চে করে নৃসিংহপুর ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম এবং গঙ্গার সুন্দর মনোরম পরিবেশে আমরা দুই বান্ধবী গল্প করতে করতে বাড়ি ফিরে এলাম। অনেক দিন পর দুজন একসাথে খুব ভালো একটা টাইম স্পেন্ড করলাম, খুবই ভালো লাগলো। আশা করি আগামীতে আবার আমরা কোথাও বেড়াতে গেলে এরকম ছোটোখাটো ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো আমাদের এই ব্লগটা অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে।